এখনকার যে দিনকাল তাতে একটা চাকরি জোগাড় করা খুব মুশকিল, কিন্তু অবশেষে একটা চাকরি জুটে গেল। মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামের একটা স্কুলে স্কুল মাস্টারির চাকরি পেয়ে গেলাম। বেশ অনেক দিন আগেই পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট বেরোতে বেরোতে অনেক দেরি করলো। আমার জয়েনিং 12 তারিখ, কিন্তু আমি একদিন আগেই বেরিয়ে পড়লাম। শিয়ালদা থেকে প্রথমে ট্রেনে উঠলাম। ট্রেনে প্রায় মোটামুটি 4.5 ঘন্টার রাস্তা। ভেবেছিলাম সকাল 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল প্রায় 11:15। ছোট মামার একটু চেনা জানা ছিল এই জায়গাটায়, সেই জন্য একটা স্থানীয় লোককে ছোট মামা ফোন করে দিয়েছিল। স্টেশনে নেমে আমি তাকেই ফোন করলাম। আচ্ছা, মল্লিকবাবু বলছেন? আগে হ্যাঁ। নমস্কার, আমি তাপস ঘোষের ভাগ্নে কথা বলছি। মামা আপনার সাথে কথা বলেছিলেন, আপনার ফোন নাম্বারটা দিয়েছিলেন। আসলে আমি এখানকার একটা স্কুলে চাকরি পেয়েছি। ও ও, আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। উনি আমাকে কালকেই ফোন করেছিলেন আর একবার। আপনি একটা কাজ করুন, স্টেশনে দেখুন টোটো পেয়ে যাবেন। টোটো বা অটো যাই পান, ওতে চড়ে নিমাইগঞ্জের মাঠের সামনে চলে আসুন। নিমাইগঞ্জের মাঠের সামনে এসে দেখবেন একটা চায়ের দোকান আছে, ওইখানে আমি আপনার জন্য অপেক্ষা করব। ভদ্রলোকের কথা মতো আমি স্টেশনের বাইরে গিয়ে এদিক ওদিক অটো টোটোর খোঁজ করতে লাগলাম, কিন্তু কোথায় অটো কোথায় টোটো, এখানে তো লোকজনই নেই। অবশ্য সামনে এই জায়গাটা দেখে মনে হলো এখানে হয়তো অটো টোটো স্ট্যান্ড হতে পারে। তা প্রায় মিনিট 15 দাঁড়িয়ে থাকার পর দেখলাম দূরের থেকে একটা অটো আসছে। অটোওয়ালা সামনে এসে দাঁড়াতেই আমি সময় নষ্ট না করেই তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, নিমাইগঞ্জের মাঠে যাব। গাড়িতে উঠে বসুন, প্যাসেঞ্জার হলে নিয়ে যাব। অবশেষে অটোয় উঠে বসলাম, কিন্তু অটোয় আমি ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নেই। বেশ কিছুক্ষণ এইভাবে কেটে গেল। আচ্ছা ভাই, অটো কখন ছাড়বে? দেখুন, সেটা তো বলতে পারছি না, এখন দুপুরবেলা, এখন প্যাসেঞ্জার হলে ছাড়বো। আরও 3জন প্যাসেঞ্জার লাগবে, 4জন না হলে আমি ছাড়বো না। সর্বনাশ, 4 জন, এখনও আরও 3 জন। এইভাবে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর অটো ছাড়লো। নিমাইগঞ্জের মাঠে গিয়ে যখন পৌঁছালাম, তখন দেখলাম ঘড়িতে প্রায় 1:45 বাজে। মাঠের এক প্রান্তে একটা চায়ের দোকান। দেখলাম সেখান থেকেই একটা মধ্যবয়সী লোক আমাকে দেখে হাত উঁচু করলো। আমাকে সেদিকেই সে ডাকছে। টাক মাথা, গায়ের রং মোটামুটি ফর্সা বলা যেতে পারে, কিন্তু এই প্রচণ্ড গরমেও সে জ্যাকেট পরে আছে। কিভাবে যে সে জ্যাকেট পরে আছে আমি বুঝে উঠতে পারলাম না। আপনার আসতে খুব অসুবিধা হলো, তাই তো? হ্যাঁ, আসলে অটো এত দেরি করে ছাড়বে জানতাম না। আমি ভাবিনি 4 জন হলে ছাড়বে। আসলে এখানকার কমিউনিকেশনটা এরকমই, খুবই সমস্যার। চলুন আপনাকে আপনার স্কুলটা দেখিয়ে দিই। স্কুল সেখান থেকে অল্প 2-3 মিনিটের হাঁটা রাস্তা। তখন সবে টিফিন আওয়াজ শেষ হয়েছে। হেডমাস্টার মশাইয়ের ঘরে গিয়ে তার সাথে কথা বললাম। তিনি বেশ খুশি। অনেক দিন পরে কম্পিউটার বিভাগে একজন শিক্ষক আসবে এই শুনে তিনি বেশ আপ্লুত। তিনি আমাকে নিজে কম্পিউটার ল্যাবে নিয়ে গেলেন, ল্যাবটা দেখালেন। আসলে আমাদের কম্পিউটার ল্যাবটা অনেক আগেই তৈরি হয়েছিল, শিক্ষক নেই বলে ল্যাবটা বন্ধ পড়ে আছে। এবার আপনি চলে এসছেন, দেখুন কিভাবে সাজিয়ে গুছিয়ে নেবেন। হেডমাস্টার মশাই আমাকে নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দিলেন। কয়েকটা ক্লাসে তিনি আমাকে নিয়ে গেলেন। হঠাৎ ফোনটা বেজে উঠল। এখন আবার কে ফোন করছে? আমি তো স্টেশনে নেমেই মাকে ফোন করে দিয়েছিলাম। ফোনটা হাতে নিয়েই হঠাৎ মনে পড়ল, হে, মল্লিকবাবুকে সেই বাইরে দাঁড় করিয়ে রেখেছি। সে বেচারা ভাবছে যে এতক্ষণ ভেতরে সে কি করছে। হ্যাঁ মল্লিকবাবু, আমি আসছি, আর একটুখানি। আরে মশাই, আপনি তো অদ্ভুত লোক। আপনি ভেতরে গেলেন তো গেলেন, আর বেরোচ্ছেনই না। এ তো মহা মুশকিল। আমি কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? এই তো আমি এক্ষুনি আসছি, আপনি একটুখানি অপেক্ষা করুন।
তাড়াতাড়ি আসুন, আপনাকে ঘরটা দেখিয়ে দিতে হবে তো। আপনার থাকার জায়গাটা ঠিকঠাক না করে দিতে পারলে তো তাপসবাবু আমাকে গালাগালি দেবেন। তড়িঘড়ি করে প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে অনুমতি নিয়ে স্কুলের থেকে বাইরে বেরিয়ে আসলাম। ঘন্টা দেড়েক আমি স্কুলের ভেতরে ছিলাম। কিভাবে সময়টা কেটে গেল বুঝে উঠতে পারলাম না। আসলে এখানকার পরিবেশটা এত ভালো লেগেছে আমার, সেটা ভাষায় বোঝানো সম্ভব নয়। তাড়াহুড়ো করে স্কুল থেকে বেরিয়ে পড়লাম। ইস, লোকটা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছেন। কিছু মনে করবেন না, আসলে আমি একেবারেই ভুলে গেছিলাম। আরে সে ঠিক আছে, এখন চলুন দেখি। অটোতে ওঠার আগে ভদ্রলোক আমাকে একটা কথা জিজ্ঞাসা করলেন। বলছিলাম আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, তা জিজ্ঞাসা করাটা ঠিক হবে কি না ভাবছি। কি কথা বলুন। না মানে, আপনি তো মাস্টার মশাই, বিজ্ঞানের ছাত্র, ভূতপ্রেতে বিশ্বাস করেন? হঠাৎ এরকম কথা জিজ্ঞাসা করায় আমি কি উত্তর দেবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কি সমস্যাটা একটু খুলে বলুন না, তাহলে তো বুঝতে পারবো। আসলে ব্যাপারটা সেরকম কিছু নয়, আবার অনেক কিছুই। আসলে খুলেই বলি আপনাকে ব্যাপারটা। আপনাকে তো ঘর ঠিক করে দেব, এবার আপনার ঘরটা ঠিক কোন জায়গায় ঠিক করব সেটা নিয়ে একটুখানি সমস্যায় পড়েছি। কেন, কি সমস্যা? আপনি তো বলেছিলেন ঘর পাওয়া যাবে, এখন কি ঘর পাওয়া যাচ্ছে না? আরে না না, ব্যাপারটা ঠিক তা নয়। কাছাকাছি একটা ঘর আছে, এখান থেকে অটোতে আপনার 5 থেকে 7 মিনিট লাগবে। কিন্তু কিন্তু আবার কি? বলুন আমাকে পরিষ্কার করে ব্যাপারটা। আসলে ওই বাড়িটার সামনে, মানে যেখানে আপনার ঘর ভাড়া করে দেব, ওর সামনেই একটা বড় বাড়ি আছে। বাড়িটা অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে। এখানকার লোকজন ওখানে অনেক কিছু নাকি দেখতে পায়, কিন্তু এখনো পর্যন্ত কারোর সেরকম কোনো ক্ষতি হয়নি। কি দেখতে পায় ওখানকার লোকে? ওসব আমি এখন বলতে পারবো না। যদি আপনি চান তাহলে আপনাকে ওই বাড়িটা দিতে পারি। বাড়িওয়ালা ওখানে থাকে না, আপনাকে একাই থাকতে হবে। একতলা বাড়ি, আপনাকেই গুছিয়ে নিতে হবে। যদি বলেন তাহলে ওই বাড়িটা আপনার জন্য ঠিক করে দিচ্ছি। না হলে আর একটা যে ঘর আছে এখান থেকে স্কুলের দূরত্ব প্রায় ঘন্টাখানেক। আরে দাঁড়ান দাঁড়ান, ভূতের ভয়ে আমি অত দূরে যেতে পারবো না। 15 মিনিটের দূরত্ব, সেটা আমি ভূতের ভয়ে ছেড়ে দেব? 1 ঘন্টা আমি জার্নি করে আসবো বেকার বেকার ভূতের জন্য, ভূতের ভয়ে? ওসব আমি মানি না। আপনি ওসব চিন্তা করবেন না, চলুন চলুন, আমাকে ওই বাড়িটাই নিয়ে চলুন। অবশ্য ছোটবেলা থেকে বহুদিনের আমার ইচ্ছা একটু ভূত দেখব। কোনোদিন তো অবশ্য দেখা সম্ভব হয়নি। যদি আপনার দৌলতে তা সম্ভব হয় তাহলে তো আপনাকে অজস্র ধন্যবাদ। তাহলে চলুন, আমার কোনো অসুবিধা নেই। ও, আজ আবার তো অটো ধর্মঘট ওইদিকে। দেখি রিক্সা ফিক্সা বা ভ্যান যদি কিছু পাওয়া যায়। ভ্যানে চেপে আমরা যাত্রা শুরু করলাম। খুব একটা বেশি দূরত্ব নয়, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্থানে এসে পৌঁছালাম। এই যে চলে এসছি, ভাই এখানে থামা থামা থামা। ভ্যানের থেকে নেমেই আমার চোখ পড়ল সেই পুরনো বাড়িটায়। একদম হরর মুভির ফিলিং চলে আসছে। বহুদিনের পুরানো বাড়ি, বাড়িটার চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। অবশ্য বাড়ি না বলে এটাকে যদি প্রাসাদ বলা হয় তাও ভুল হবে না। বিভিন্ন জায়গা থেকে ইট বালি খসে পড়েছে। পাঁচিলের বিভিন্ন জায়গায় ফাঁক ফোকর লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির মধ্যে 2টি গাছ আছে, গাছগুলোতে পাতা বলে কিছু নেই। দোতলার কার্নিশে একটা নাম না জানা পাখি দেখতে পেলাম। পাখিটা একটা অদ্ভুত দৃষ্টিতে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে বাড়িটার দিকে এগিয়ে যেতে থাকলাম, যেন বাড়িটা আমাকে টানছে। মুহূর্তের মধ্যে জ্ঞান ফিরল পেছন থেকে একটা কর্কশ গলার শব্দে। আরে ও মশাই, কি করছেন? এই জন্য আপনাকে আমি এখানে আনতে চাইনি। ওই বাড়ির দিকে এগোচ্ছেন কেন? যেটা বারণ করলাম সেইটাই করতে যাচ্ছেন আপনি। ও আচ্ছা, ঠিক আছে চলুন। আপনি আমাকে বিপদে ফেলেই ছাড়বেন। আপনি চলুন, এ বাড়ি আপনার থাকার জন্য নয়। আপনার বাড়ি উল্টো দিকে। উল্টো দিকের একটা দোতলা বাড়িতে আমার থাকার ব্যবস্থা করে দেওয়া হলো।
প্রায় ঘন্টা তিনেকের প্রচেষ্টায় আমরা তাতে সফল হলাম। আপনি আমার অনেক উপকার করলেন, সত্যি যা উপকার করলেন বলার মতো নয়। আরে না না, ইয়ার এমন কি ব্যাপার? তাপসবাবু আমার সিনিয়র অফিসার ছিলেন, ওনার কাছ থেকে অনেক সুবিধা পেয়েছি। ওনার ভাগ্নের জন্য এইটুকু করতে পারবো না? ঠিক আছে, আপনি এখন একটু বিশ্রাম নিন, আমি এবার আপনার খাওয়ার ব্যবস্থাটা করে দিই। দেখি বাজারে কিছু পাওয়া যায় কি না, আপনার জন্য খাবারটা এনে দিয়ে আমাকে আবার বাড়ি যেতে হবে। এই বলে মল্লিকবাবু বেরিয়ে গেলেন। আমি এবার একটু বিছানায় গা এলিয়ে শুয়ে পড়লাম। শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে, তাই চোখ বুঝতেই ঘুম চলে আসলো। ঘুম যখন ভাঙলো তখন দেখলাম দরজায় কড়া নাড়ার শব্দ। ও মশাই, খুলুন। দরজা খোলাই আছে, চলে আসুন। মল্লিকবাবু ঘরে ঢুকে সামনে টেবিলের ওপর প্লাস্টিকের প্যাকেটে মোড়া কি যেন রাখলেন। এই যে আপনার রাত্রিরের খাবারের ব্যবস্থা, বেশি কিছু পাইনি, রুটি তরকারি আর একটুখানি মিষ্টি, খেয়ে নেবেন। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন। কালকে আপনাকে এদিকের বাজারটা চিনিয়ে দেবো, দরকারি জিনিসপত্রগুলো আপনি নিজেই জোগাড় করে নিতে পারবেন। এই রে, বাবার ফোন। বাবা বলেছিল পৌঁছে ফোন করতে, আমি ফোন করতেই ভুলে গেছি। হ্যালো। বলি, তোমার তো জয়েনিং কালকে, তুমি আজকে গিয়ে এত ব্যস্ত হয়ে গেছো, তুমি ফোন করতে পারলে না একটা? আরে না না, আমি ফোন করতাম, বিশ্বাস করো আমি একদম সময় পাইনি। তুমি চুপ করো, তোমার কাণ্ডজ্ঞান বিশাল ভালো। সেই তখন থেকে তোমার মা আমার কানের সামনে ভ্যাজ ভ্যাজ করে যাচ্ছে, ছেলেটা একটা ফোন করলো না পৌঁছে। কাণ্ডজ্ঞান তোমার আর কখনো হবে না দেখছি। তা বলি, থাকার ব্যবস্থা কি হয়েছে কিছু? হ্যাঁ, ওই মল্লিকবাবু থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তুমি চিন্তা করো না কিছু। রাত্রিরে খাবার ব্যবস্থা উনি করে দিয়েছেন। না না, আমি চিন্তা করবো কেন? তুমি তো অনেক বড় হয়ে গেছো। ঠিক আছে, রাখছি, পরে ফোন করব। পারলে মাকে ফোন করে একটুখানি মার সাথে কথা বলে নিও। সন্ধ্যাবেলায় বেশ খানিকটা ঘুমিয়ে নিয়েছি, তাই ঘুম আমার একেবারেই আসছে না। মোবাইলটাও একেবারে চলছে না। এখানে নেটের অবস্থা খুবই খারাপ। ল্যাপটপটা খুলে ল্যাপটপে কয়েকটা পিডিএফ স্টোরি ছিল, সেগুলো একটু পড়তে লাগলাম। এখনকার দিনে অবশ্য বইয়ের চল প্রায় উঠেই গেছে, সবই পিডিএফ বুক। প্রচণ্ড গরম লাগছে, সামনের জানলাটা খুলে দিলে ভালো হয়। কিন্তু এ কি, এতবার চেষ্টা করে জানলাটা খুলতে পারছি না। তবে এবার কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো। যে জানলাটা আমি এতক্ষণ ধাক্কাধাক্কি করার পরেও খুলতে পারিনি, জানলাটা হঠাৎ নিজে থেকে খুলে গেল। আর জানলাটা খুলে যাওয়ার পরই জানলা থেকে আমি দেখতে পেলাম সেই প্রকাণ্ড জীর্ণ রাজপ্রাসাদ। সোজাসুজি জানলা দিয়ে দেখা যাচ্ছে। দিনের বেলায় রাজপ্রাসাদটাকে দেখেছিলাম, কিন্তু রাতের বেলায় রাজপ্রাসাদটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটা সাসপেন্স থ্রিলার স্টোরি পড়ছিলাম, পড়তে পড়তে তার মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম, লক্ষ্য করিনি দরজায় কে কড়া নাড়ছিল। বোধহয় মল্লিকবাবু আবার এসছেন। হ্যাঁ আসছি, একটু দাঁড়ান। তড়িঘড়ি উঠে দরজাটা খুলে দেখলাম, কই, কেউ তো নেই। তাহলে কে এত রাত্রিরে আমার সাথে মজা করছে? আমি স্পষ্ট শুনলাম দরজাকে নাড়াচ্ছে। চোখ পড়ল সামনের দিকে। হ্যাঁ, সামনের দিকে স্পষ্ট দেখতে পাচ্ছি রাস্তার ওপর দিয়ে সাদা কাপড় পরে এক মহিলা হেঁটে যাচ্ছে, তার চুল খোলা। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এই যে শুনতে পাচ্ছেন, শুনছেন? আপনি কি দরজায় ধাক্কা দিলেন? আমার কথা শুনে সে একটুখানি দাঁড়ালো, দাঁড়িয়ে পিছন ঘুরে সে আমার দিকে তাকালো। কিন্তু তার চোখের চাহনিতে কি যেন একটা অদ্ভুত ব্যাপার ছিল, যা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তার চোখের চাহনিতে কি যেন একটা আকর্ষণ বল ছিল, যা আমাকে টেনে তার দিকে নিয়ে যেতে থাকলো। সে আবার সামনের দিকে চলা শুরু করলো, আমিও তার সাথে সাথে চলা শুরু করলাম। সেও হাঁটছে, আমিও তার পেছন পেছন হেঁটে চলেছি। সে যেন আমাকে বশ করে নিয়েছে। এইভাবে কতক্ষণ চলেছি তার ঠিক নেই। চলতে চলতে হঠাৎ দেখলাম সেই মহিলাটি উড়ে গিয়ে
সেই ন্যাড়া গাছটার ওপরে বসলো। এ কি, কোনো সাধারণ মানুষের পক্ষে তো এটা করা সম্ভব নয়। সে এবার আমার দিকে হাত বাড়িয়ে বলছে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমাকে বাঁচাও, এসো আমার কাছে এসো। আমিও তার দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি, কিন্তু হঠাৎ করে পেছন থেকে কে একটা আমার হাত ধরে হ্যাচকা টান দিল। আমি ছিপকে পেছনে গিয়ে পড়লাম। আমার হাতে পায়ে বেশ চোট লেগেছে। সঙ্গে সঙ্গে দেখলাম সেই পরিচিত কণ্ঠস্বর। কি করছেন মশাই? তাড়াতাড়ি উঠে আসুন, পালান এখান থেকে, দৌড়ান। দেখলাম মল্লিক বাবু আমার পেছনে দাঁড়িয়ে আছেন। আর আমি কখন চলতে চলতে সেই বাড়ির ছাদে পৌঁছে গেছি। সেই 3 তলা বাড়ির ছাদে আমি উঠেছি। আর একটু হলেই আমি এগোলে সেই ছাদের থেকে পড়ে আমার মৃত্যু হয়ে যেত। আমি আর মল্লিক বাবু সেখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসছি, আর পেছন থেকে সেই তীব্র চিৎকার শুনতে পাচ্ছি। আমায় মুক্তি না দিয়ে চলে গেলি, আমায় ছুটে এসে ঘরের দরজা বন্ধ করে আমরা দুজনে হাঁপাচ্ছি। আমি মল্লিকবাবুকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলুন তো, এত কিছু তো আপনি আমাকে বলেননি। সে কি মশাই, আপনি ভূত দেখতে চেলেন, আর ভূত দেখুন এবার সচকে ভূত দর্শন করেছেন তো? আমার প্রথমেই সন্দেহ হয়েছিল আপনাকে এই বাড়িতে রাখাটা ঠিক নয়। সকালবেলায় আমি দেখে যা বুঝেছি তাতে আপনি একেবারে ওর বশে চলে এসেছেন। কিন্তু ঘটনাটা কি আমাকে একটু বলবেন পরিষ্কার করে? আসলে আপনি যাকে দেখলেন ও হচ্ছে এই বাড়ির রাজকুমারী। বহুদিন ধরে ও রাতটা এখানে দেখা যায়। এই রাজবাড়ির জমিদার ছিল প্রচণ্ড অত্যাচারী। লোককে টাকা ধার দিয়ে তার জমি আদায় করে নিত। ব্রিটিশদের সাথেও তার ভালো যোগাযোগ ছিল। এই কাজ করতে করতে সে তার শত্রু সংখ্যা প্রচুর বাড়িয়ে ফেলেছিল। একদিন তার বাড়িতে তার শত্রুরা ঢুকে তাকে খুঁজে না পেয়ে তার মেয়েকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেয়। আর তারপরেই তার আত্মা এখানে বন্দী হয়ে যায়। তারপরের থেকে তাকে এই বাড়ির চত্বরে দেখা যায়। যাই হোক, আজকের রাতটা আমি আপনার সাথেই থাকছি। কাল সকালে আপনার অন্য বাড়ির ব্যবস্থা করতে হবে, এখানে আপনার থাকা চলবে না।